ক্লাস 9-এর আজকে অঙ্কের সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের অধ্যায় অর্থাৎ অধ্যায় 17 শুরু করা হচ্ছে। এর আগের দিন পর্যন্ত আমরা বৃত্তের পরিধি কমপ্লিট করেছি, তো আজকে থেকে 17 নম্বর অধ্যায় আমরা শুরু করছি। এর জন্য সম্ভবত 2 দিন লাগবে, আজকের দিনটা লাগবে, বুধবারটাও লাগবে। তারপরে আমরা চলে যাব 18 নম্বর অধ্যায়। তো এইভাবে ধাপে ধাপে এগোবো। প্রত্যেককে বলে রাখি একটাই কথা, যেমন করানো হচ্ছে সেইভাবে প্র্যাকটিস করো। বুধবার শনিবার 2 দিন করে ক্লাস হচ্ছে। এই 2 দিন যে অঙ্কগুলো করতে দেওয়া হচ্ছে তা করছে এমন ছেলের সংখ্যাটা কিন্তু বেশ কম। আগে এটা প্রায় জনা 20 ছিল, এখন এটা আরও কমেছে। আশা রাখবো তোমরা প্র্যাকটিসটা করো, নাহলে কাজের কাজ কিছু হবে না। তো দেখতে পাচ্ছ চ্যাপ্টারের প্রথমে যে শব্দটা দিয়ে শুরু করা হয়েছে সমবিন্দু, প্রথম কথাটাই হচ্ছে সমবিন্দু। তো কনকারেন্ট পয়েন্ট। তো সমবিন্দু মানেটা কি আমরা নিচু ক্লাসে জেনে এসেছি, যখন একটা বিন্দু দিয়ে অনেকগুলো রেখা অতিক্রম করে একটাই কমন বিন্দু দিয়ে, তখন এই সমস্ত রেখাগুলোকে বলা হয় সমবিন্দুগামী সরলরেখা। তো আমরা এখানে এই উপপাদ্য, এই সমবিন্দু ধারণা প্রয়োগ করেই বেশ কয়েকটা উপপাদ্য সম্পন্ন করব। তো শুরু করা যাক। তবে সবগুলোই কিন্তু ত্রিভুজ সংক্রান্ত। ত্রিভুজের 3টে মধ্যমা সমবিন্দু হবে। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বত্রয় সমবিন্দু হবে। ত্রিভুজের প্রত্যেকটা বাহুর ওপর অঙ্কিত, প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুর ওপর অঙ্কিত লম্বত্রয় সমবিন্দু হবে। আর হচ্ছে ত্রিভুজের 3টে কোণের অন্তঃসমদ্বিখণ্ডকত্রয় সমবিন্দু হবে। তো এগুলো আমরা একে একে করব। চলো শুরু করা যাক। আমরা আসছি। তো আমরা যে ছবিটা দিয়ে শুরু করব, অর্থাৎ যে তিনটে রেখাংশকে আমরা সমবিন্দু বলে দেখাবো, তাদের মধ্যে প্রথম হচ্ছে এইটা। আমরা এখানে কি করেছি, সর্বপ্রথম একটা ত্রিভুজ পাতায় বা লুজ পেজে এঁকে নিয়েছি এবিসি। এটা যে কোনো ধরনের ত্রিভুজ। এবার কি করব, এর বাহুগুলোর মধ্যবিন্দুতে লম্ব অঙ্কন করা হবে। এই উদ্দেশ্যে কি করা হলো, ওই যে কোনো ধরনের ত্রিভুজ যে অঙ্কন করা হয়েছে সেই ত্রিভুজের, এখানে এটা এবিসি হচ্ছে, এটা যে কোনো ধরনের ত্রিভুজ। তো এর এই এ বি বাহুটাকে ভাঁজ করে এর সাথে বিকে মিলিয়ে দেওয়া হয়েছে। তাহলে এর সাথে বিকে মিলিয়ে দিলে আমি পিটা পেয়ে যাব। তার মানে সেটাই বলা হয়েছে দেখো। এবং এ বি বাহুকে এমনভাবে ভাঁজ করলাম, ভাঁজ করা হলো যাতে এ বিন্দু বি বিন্দুর সাথে মিলে যায়। ভাঁজ খুলে পেয়ে গেলাম কি পি কিউ লম্ব সমদ্বিখণ্ডক। মানে এইভাবে ভাঁজ করলে শুধু পি বিন্দুটাই পাবো না, এই ভাঁজ বরাবর যে দাগটা তৈরি হবে সেটা কিন্তু এ বি বাহুর ওপর পি বিন্দুতে অঙ্কিত লম্ব হবে। তার মানে এটা এ বি বাহুর ওপর শুধুমাত্র মধ্যবিন্দু চিহ্নিত করলাম না বা লম্ব অঙ্কন করলাম না, দুটো কাজই একসাথে হলো, অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করা হলো। এবার কি করা হচ্ছে দেখো, একইভাবে এ আর সিকে আমি ভাঁজ করে জুড়লাম, বি আর সিকে ভাঁজ করে জোড়া হলো। দেখা যাবে এইভাবে 3টে বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত লম্ব সমদ্বিখণ্ডকদ্বয় আঁকা হয়ে গেছে। আঁকার পরে দেখা যাচ্ছে এরা কিন্তু প্রত্যেকেই একটা নির্দিষ্ট বিন্দু ও এর মধ্য দিয়ে গিয়েছে। তো তার মানে আমি এখানে বলতে পারি হাতে কলমে করে এইভাবে দেখানো সম্ভব, ত্রিভুজের বাহু 3টের মধ্যবিন্দুতে অঙ্কিত লম্ব সমদ্বিখণ্ডক 3টে সমবিন্দু। ঠিক আছে, এবার বলছে এই বিন্দুটাকে কেন্দ্র করে, অর্থাৎ এই ও বিন্দুটাকে কেন্দ্র করে আমরা যদি বিতে কাঁটা বসাই, অথবা এতে কাঁটা বসাই, অথবা সিতে কাঁটা বসাই, একটা বৃত্ত অঙ্কন করা যাবে। যে বৃত্তটা কেমন বৃত্ত হয়ে যাবে, যে বৃত্তটা ওই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুকে ছুঁয়ে যাবে। তখন এই ও বিন্দুটাকে, যেখানে লম্ব সমদ্বিখণ্ডক বিন্দু 3টে ছেদ করেছে,
তাকে বলা হবে কি পরিকেন্দ্র, এবং এই বৃত্তটাকে ওই ত্রিভুজের বলা হবে পরিবৃত্ত বলা হবে। আর এই বৃত্তের যে ব্যাসার্ধ পাবো অর্থাৎ ওএ, ওবি বা ওসি, এগুলোকে বলা হবে পরিব্যাসার্ধ। তাহলে প্রথমেই আমরা মাথায় ঢোকাই যে বাহুগুলোর ওপর লম্ব সমদ্বিখণ্ডক কোনটা, লম্ব এবং সমদ্বিখণ্ডক অর্থাৎ প্রত্যেকটা বাহুর ওপর মধ্যবিন্দুতে অঙ্কিত লম্বগুলো। বলছে প্রমাণ করা যাবে জ্যামিতিক যুক্তি দিয়ে এরা হচ্ছে সমবিন্দু। যে বিন্দুটা এদের কাছে কমন বিন্দু, সেই বিন্দুটাকে কেন্দ্র করে আবার যদি বৃত্ত অঙ্কন করা যায়, তাহলে দেখা যাবে এই ত্রিভুজটা এমন একটা বৃত্তের ভেতরে থাকবে যে বৃত্তটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুকে ছুঁয়ে গেছে, অর্থাৎ ত্রিভুজটাকে ঘিরে রয়েছে বৃত্তটা। এক্ষেত্রে বৃত্তটাকে বলা হবে কি পরিবৃত্ত, পরিধির মতো চারদিক দিয়ে ঘিরে রয়েছে। আর ওই বৃত্তের কেন্দ্রটাকে বলা হবে পরিকেন্দ্র, আর ওই বৃত্তের ব্যাসার্ধকে বলা হবে পরিব্যাসার্ধ। এবার আমরা আস্তে আস্তে উপপাদ্যের দিকে আসবো। দেখো কি করে জ্যামিতিক উপায়ে এটা আমরা প্রমাণ করব। এই উদ্দেশ্যে কি করা হলো দেখো, সর্বপ্রথম আমরা যে কোনো ধরনের একটা ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি আরবিটারি, তার মধ্যবিন্দু দেখিয়ে দিয়েছি, ডি ই এফ 3টে মধ্যবিন্দু দেখানো আছে। তো আমাকে কি করতে হবে, ডি ই এফ হচ্ছে 3টে বাহুর মধ্যবিন্দু, এইটা হচ্ছে সি বাহু। তো আমরা প্রথমে কি করলাম, এই ডি বিন্দুর ওপর অঙ্কিত লম্ব আর ই বিন্দুর ওপর অঙ্কিত লম্বকে বাড়িয়ে দিয়েছি। দেখলাম এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করলো। তাহলে এফ এর ওপর অঙ্কিত লম্ব যদি এই ও বিন্দু দিয়ে যায়, তাহলেই আমি প্রমাণ করে দিতে পারবো যে ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক তয় সমবিন্দু। কিছুই না, ঘুরিয়ে নাক দেখানো। তাহলে আশা করি বিষয়টা বোঝা গেছে। আমাদের কি করতে হবে, 3টে লম্ব সমদ্বিখণ্ডক, বাহু 3টের ওপর অঙ্কিত লম্ব সমদ্বিখণ্ডকরা সমবিন্দু দেখাবো। এর জন্য আমি ধরে নিয়েছি শুরুতে যে কোনো দুটো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে শুরু থেকেই রয়েছে। তৃতীয় বিন্দুর ওপর অঙ্কিত লম্ব যে ও বিন্দু দিয়ে যাবে, সেটা প্রমাণ করলেই আমার কাজ হয়ে গেল, ওরা সমবিন্দু। তো আমরা এখানে ঠিক বইয়ের অনুসারে যেমন বলা হয়েছে তুমি যে কোনো দুটো ধরতে পারো, আমরা এখানে ধরে নিয়েছি ওডি আর ওই হচ্ছে দুটো লম্ব সমদ্বিখণ্ডক যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবার যদি আমি কোনোভাবে প্রমাণ করতে পারি ওয়েবটা হচ্ছে এফ বিন্দুতে অঙ্কিত লম্ব, আগেই ধরে নিয়েছি এফটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে আমার কাজ মিটে গেল, লম্ব সমদ্বিখণ্ডক 3টে সমবিন্দু। তো এই উদ্দেশ্যে আমরা কি করছি দেখো, এই উদ্দেশ্যে প্রথমে আমরা এই দুটো ত্রিভুজ নিলাম, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা। তাহলে এটা আমি মুছে দিয়ে আরেকবার দেখাচ্ছি। এই দুটো ত্রিভুজ নেওয়া হলো, 1 নাম্বার আর 2 নাম্বার। তো নিজেরা ভেবে দেখো এদেরকে সর্বসম প্রমাণ করতে গেলে কি কি শর্ত আমরা লিখতে পারি। এক হচ্ছে তোমার হচ্ছে এডি সমান বিডি প্রদত্ত শর্ত অনুযায়ী, যেহেতু ডি বিন্দুটা হচ্ছে এবির মধ্যবিন্দু। পরের পার্টটা কি বলা হয়েছে, পরের পার্টটা হচ্ছে ডিওটা লম্ব, তার মানে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, মানে সমান। 90 ডিগ্রিটা বড় ব্যাপার না, মানটা সমান। তো এটা আমরা প্রথমত দেখিয়ে দিলাম। আর পরের পার্টটা কি রয়েছে, আর একটা রয়েছে ওডিটা হচ্ছে সাধারণ। তাহলে 1 আর 2 নাম্বার ত্রিভুজের মধ্যে কী কী শর্ত পাওয়া গেল, 1 আর 2 নাম্বার ত্রিভুজের মধ্যে আমরা 3টে শর্ত পেয়েছি। 1 নাম্বার হচ্ছে এডি সমান হয়ে যাচ্ছে বিডি প্রদত্ত শর্ত অনুযায়ী। 2 নাম্বার হচ্ছে ওডিটা হচ্ছে দুজনের মধ্যে সাধারণ। এবং 3 নাম্বার হয়ে গেল কি, যে ওই দুটো বাহুর অন্তর্গত কোণের মান অর্থাৎ অ্যাঙ্গেল এডিও এই কোণের মান এবং অ্যাঙ্গেল বিডিও এই কোণের মানও, এই দুটো কোণের মানই কিন্তু সমান, এবং প্রতিটা মানই হচ্ছে 90 ডিগ্রি করে। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। যদি এই তথ্যগুলো আমি জোগাড় করে বুঝে নিতে পারি, তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম যেই প্রমাণ হয়ে গেলে আমি বলে দেবো এই বাহুটার সঙ্গে এই বাহুটা হচ্ছে সর্বসম। একটা কথা আমার বলা হয়নি, সেটা হচ্ছে ত্রিভুজটা আঁকার আগে একটা অঙ্কন বলে ছোট্ট অংশ ধরে নিতে হবে। যে অংশে আমরা কি করেছি, ও বিন্দুর সঙ্গে এ বি এবং সিকে যোগ করা হয়েছে, এটা আমি বাদ দিয়ে গেছি সম্ভবত। তাহলে ও বিন্দুর সঙ্গে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুগুলোকে যোগ করা হয়েছে, এটা অঙ্কনের মধ্যে পড়ছে। তাহলে দাঁড়িয়ে গেল কি, ও এ সমান হচ্ছে ও বি। এবার একইভাবে আমরা প্রমাণ করতে পারি এই ত্রিভুজটার ক্ষেত্রে, যে তোমার এইটার এবং এটার ক্ষেত্রে প্রমাণ করা যেতে পারে কি, যেহেতু ওইটা লম্ব,
প্রমাণ করা যেতে পারে ওবি সমান হচ্ছে ওসি। তাহলে চলে এসো এই ত্রিভুজটা অর্থাৎ এওএফ এবং ওএফসির মধ্যে বা সিওএফ এর মধ্যে যদি দেখি, এদের ক্ষেত্রে আমরা কি কি পেলাম। এক হচ্ছে এই দুটো ত্রিভুজ থেকে পেয়ে গেছি বিও সমান এও বা ওবি সমান ওএ, আবার এই দুটো ত্রিভুজ থেকে পেয়ে গেছি ওবি সমান ওসি। তার মানে আমি বলতেই পারি এই ওয়েটা আর ওসিটা সমান, প্রত্যেকে ওবির সঙ্গে সমান বলে। তাহলে এই দুটো ত্রিভুজ যখন আমি দেখব, এই দুটো ত্রিভুজের মধ্যে কি হবে, এই দুটো ত্রিভুজের মধ্যে এক নাম্বার হচ্ছে কি তোমার এফ বিন্দুটা মধ্যবিন্দু হওয়ার কারণে প্রথম পয়েন্ট হচ্ছে এ এফ ইকুয়াল টু হচ্ছে সিএফ হয়ে যাবে। দু নাম্বার হচ্ছে ওএফ হবে সাধারণ বাহু, আর তিন নাম্বার হচ্ছে ওএ সমান হয়ে গেছে ওসি প্রমাণ অনুসারে। তাহলে এটা এস 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 এই নিয়ম মেনে এটা সর্বসম হয়ে গেল। যদি সর্বসম হয়ে যায় এই দুটো কোণ কি হবে, অনুরূপ কোণ, কিন্তু এরা সন্নিহিত কোণ, তার ফলে এই দুটো কোণের প্রত্যেকটার মান কত হবে, 90 ডিগ্রি। যেহেতু দুটো সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হয় এবং কোণ দুটোর মান সমান, তাই প্রতিটার মান 90 ডিগ্রি হবে। তো এই হচ্ছে আমাদের প্রথম উপপাদ্য। আসি পরেরটা। এবার যা আমরা শিখলাম তার একটা ছোট্ট প্রয়োগে চলে আসি। বলছে এখানে ও বিন্দুটাকে কেন্দ্র করে এমন একটা বৃত্ত এঁকেছি যে বৃত্তটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুকে ছুঁয়ে গেছে এবং ত্রিভুজটা বৃত্তের মধ্যে আছে। তার মানে এর আগের উপপাদ্যে আমরা যেটা করে এলাম ঠিক তার প্রয়োগ। এই বৃত্তটা হচ্ছে পরিবৃত্ত আর এই কেন্দ্রটা হলো পরিকেন্দ্র। এখন আমরা কি করলাম, বৃত্তের কেন্দ্রের সঙ্গে এই বি আর সি বিন্দুকে যোগ করে দিয়ে একটা কোণ পেলাম, কেন্দ্রে উৎপন্ন কোণ। কোণটার মান হচ্ছে কত, কোণটার মান হয়ে যাচ্ছে বিওসি। এর সঙ্গে ওপরে যে পরিধির উপর এ বিন্দুটা আছে ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দু, তার সঙ্গে ওই বিসিকে যোগ করে দিয়ে আর একটা কোণ পেলাম, সেটা হচ্ছে বিএসি। ক্লাস 10-এ এটাকে আমরা অন্যভাবে প্রমাণ করব, কিন্তু ক্লাস 9-এ আমরা এটাকে কিভাবে দেখব, এই আগের উপপাদ্যের প্রয়োগ হিসেবে দেখা হচ্ছে। এখানে যে বিওসি কোণটা হয়েছে না, ক্লাস 10-এ ওঠার পর জানতে পারবে, একে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর একে বলা হচ্ছে পরিধিস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ সবসময় পরিধিস্থ কোণের দ্বিগুণ হবে, এটা হচ্ছে আমাদের ক্লাস 10-এর উপপাদ্য। তো আমরা ক্লাস 10-এর শর্ত দিয়ে প্রমাণ করব না, আজকে আমরা যা শিখেছি তার মাধ্যমে প্রমাণ করব। তো এই প্রমাণের উদ্দেশ্যে কি করা হয়েছে, এ ও এর সঙ্গে তোমার এ বিন্দুকে যোগ করে বাড়িয়ে দিয়েছি। একবারে বাড়িয়ে দিয়ে মনে করো ডি পর্যন্ত বাড়ানো আছে, একটু বেশি করেই বাড়িয়ে রাখতে পারো, অসুবিধে নেই। তার মানে দেখো এবার যদি আমি ত্রিভুজ এ ও বির কথা বলি, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে দুটো বাহু সমান, ভেবে দেখো তো কোন দুটো বাহু সমান। কোনো তো শর্তে কিছু বলা নেই, ও এ সমান ও বি, কেন, যাব বাবা। ওটা হচ্ছে বৃত্তের পরিকেন্দ্র, এ আর বি হচ্ছে বৃত্তের পরিধির ওপর অবস্থিত দুটো বিন্দু, তার মানে ও এটাও ব্যাসার্ধ, ও বিটাও হচ্ছে ব্যাসার্ধ। তাহলে একটা ত্রিভুজে দুটো বাহু যদি সমান হয় তাহলে তার কোণ দুটোর মানও সমান হবে, মানে অ্যাঙ্গেল ও বি এর মান যা হবে ওর সঙ্গে কে সমান হয়ে যাবে, এমটা লেখার দরকার নেই, আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে কোণ আর কোণের মান কখনোই এক বিষয় নয়। সমান হয় কোণটা, কোণের মান, দুটো কোণ কখনো সমান হয় না। তো মাধ্যমিকে এভাবে লেখা হয় না, দু একবার দেখিয়েছি, এর আগেও বলেছি। অন্যদিকে এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে কি ও এ বি, এই দুটো সমান। তাহলে একটা হচ্ছে ও বি এ আর একটা হচ্ছে ও এ বি সমান, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। এবার ত্রিভুজের ক্লাস 8-এর নিয়ম অনুযায়ী যে দেখো এখানে ও এ বি ত্রিভুজের ও এ বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করা আছে, তার মানে এটা হচ্ছে ওই ত্রিভুজের একটা বহিস্থ কোণ বিওডিটা, যদি এই বিন্দুটার নাম আমি ডি দিই, আর একটু এগিয়ে এসে যদি দেওয়া যায়, তার মানে বহিস্থ বিওডি, বহিস্থ কথাটা আমি আর লিখলাম না, মুখে বলে দিচ্ছি। বহিস্থ বিওডি সমান কত লেখা হবে, বিপরীত দুই অন্তস্থ কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই দুটো কোণের যোগফলের সমান, কিন্তু দুটো কোণের তো মান সমান। তাহলে দুটো যোগফল না লিখে আমি শুধুমাত্র 2 ইন্টু ও এ বি লিখে দিলেই হয়ে গেল। ও এ বির সঙ্গে কাকে যোগ করার দরকার ছিল, ও বি একে, না লিখে আমি দুবার ও এ বি লিখে দিলাম, মিটে গেল 1 নাম্বার শর্ত। একইভাবে পাশে যে ত্রিভুজটা আছে অর্থাৎ ত্রিভুজ এওসির ক্ষেত্রে আমি লিখতে পারি
অ্যাঙ্গেল সি ও ডি এটা সমান হচ্ছে 2 ইন্টু ও এ সি, 2 ইন্টু ও এ সি 2 নাম্বার। তার মানে অ্যাঙ্গেল বিওডি আর অ্যাঙ্গেল সিওডি, অ্যাঙ্গেল বিওডি আর অ্যাঙ্গেল সিওডি এই দুটো যোগ করে আমি কি পেয়ে যাব? এই দুটোকে যদি যোগ করি তাহলে আমি অ্যাঙ্গেল বিওসি পেয়ে যাব, অর্থাৎ যে কেন্দ্রস্থ কোণের কথা আমরা বলছিলাম। আর এইদিকে ডান দিক দুটোকে যোগ করে কি পাবো? ওএবি প্লাস ওএসি, অর্থাৎ অ্যাঙ্গেল বিএসি পাবো। তার মানে প্রমাণ হয়ে গেল আমাদের যেটুকু শিখেছি ক্লাস 9-এ তার মাধ্যমে সবসময় পরিদিষ্ট কোণের মানের দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণটা। এর যে কোনো অ্যাপ্লিকেশান থাকে, ছোট ছোট মান দেওয়া থাকে, এর মানটা দেওয়া রইলো, এটা বার করতে বললো, বা উল্টোটাও হতে পারে একই রকমভাবে। আমরা ধীরে ধীরে দ্বিতীয় উপপাদ্যের দিকে এগোচ্ছি। দ্বিতীয় উপপাদ্যে কি বলা হয়েছে? একটা ত্রিভুজে 3টে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর ওপর লম্ব টেনেছি, বিশেষ কোনো বিন্দুতে নয়, আগের উপপাদ্যের মতো মধ্যবিন্দুতে নয়। সিম্পল এ থেকে বিসির ওপর লম্ব টানা হবে, বি থেকে সি এর ওপর লম্ব টানা হবে, এরকমভাবে। তো এটা হাতে কলমে করবো কি করে? হাতে কলমে করার জন্য আগের মতো এ আর বিকে ভাঁজ করে মেলাবো না। এখানে কি করা হচ্ছে দেখো, এই এ কোণটাকে এমনভাবে আমরা ভাঁজ করেছি, ত্রিভুজ এবিসি এঁকেছি আর কেটে নেওয়া হয়েছে। এবার বিসি বাহুকে এমনভাবে ভাঁজ করলাম, বিসি বাহুর ভাঁজটা এমনভাবে হলো যাতে এই যে ভাঁজের রেখাটা হবে সেটা তো এ বিন্দু দিয়েই যাবেই, এবং যেন বিসির ওপর লম্ব হয়, তির্যকভাবে যেন না থাকে। তাহলে আমাদের কি আঁকা হয়ে গেল? কোন রেখাটা পেয়ে যাব? যে কোনো শীর্ষবিন্দু এ থেকে বিসি বাহুর ওপর লম্ব অঙ্কন করা হয়ে গেল। একইভাবে বিকে ভাঁজ করে এসির ওপর লম্ব অঙ্কন করব, লম্বের দাগটা পেয়ে যাব। সিকে তোমার কি বলে এবিকে ভাঁজ করে কি পেয়ে যাব? সি এর ওপর অঙ্কিত লম্ব, সি থেকে অঙ্কিত লম্বের দাগ পেয়ে যাব। দেখা যাবে এই 3টে লম্বও কিন্তু পরস্পর সমবিন্দু, অর্থাৎ একই বিন্দু দিয়ে গেছে। হাতে কলমে করলেই দেখতে পাবো 3টে ভাঁজের রেখা একই বিন্দু দিয়ে যাচ্ছে। তো এই বিন্দুটাকে কি নাম বলে জানো? আগেরটার নাম কি ছিল? পরিকেন্দ্র। তো এখানে এটাকে কি বলা হয়? এটাকে বলে লম্ববিন্দু বলে, লম্ববিন্দু বলা হচ্ছে। তো দেখা যাক এই সংক্রান্ত উপপাদ্যের দিকে আমরা এগোই। তো এইখানে দেখো ছবিটার দিকে, ত্রিভুজ এবিসি। তো এই এবিসি ত্রিভুজের এইরকম 3টে শীর্ষবিন্দু থেকে 3টে বিপরীত বাহুর ওপর লম্ব অঙ্কন করা হয়েছে। এ থেকে বিসির ওপর এডি লম্ব অঙ্কন করেছে, বি থেকে এসির ওপর বি এবং এবির ওপর সিএফ। দেখাতে হবে এরা সমবিন্দু কিনা দেখাতে হবে, এই বিষয়টা আমাকে উল্লেখ করে দেখাতে হবে। কিন্তু প্রথমেই 3টে যদি লম্ব ধরে নিই আমরা, তাহলে আমার আর প্রমাণ করা, আচ্ছা 3টে প্রথমে ধরেই বলছি, এখানে আগের মতো দুটো ধরে বলার দরকার নেই। তাহলে আমি ধরে নিচ্ছি যে এরা পরস্পরকে কোথায় ছেদ করবে? ও বিন্দুতে ছেদ করতে হবে, সমবিন্দু হবে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তার মানে আমরা কি করেছি? এ থেকে বিসির ওপর লম্ব টেনেছি, আর বি থেকে সি এর ওপর লম্ব টেনেছি, এইভাবে 3টে লম্ব অঙ্কন করা হয়েছে। প্রমাণ করতে হবে এটা সমবিন্দুগামী। ও এর নামটা এখানে উল্লেখ করব না, ঠিক আছে? এবার এখানে একটা ছোট অঙ্কন আছে। আমাদের তো শুধু ছিল এই ত্রিভুজটা ছিল, আমরা কি করলাম? এ বিন্দুর মধ্য দিয়ে বিসির সমান্তরালে একটা রেখা টেনে নিয়েছি, অর্থাৎ পিআর। একইভাবে বি বিন্দুর মধ্য দিয়ে বিপরীত বাহু এসির সমান্তরাল রেখা টেনে নিয়েছি পিকিউ। একইভাবে সি বিন্দুর মধ্য দিয়ে বিপরীত বাহু এবির সমান্তরাল রেখা টানা হয়েছে আর কিউ। যদি এবার খেয়াল করে দেখো, আমরা আগের উপপাদ্যে করে এসেছি বিসিটা প্যারালাল টু হচ্ছে পিএ, পিআর এর সঙ্গে সমান্তরাল মানে পি এর সঙ্গে সমান্তরাল হবে। আবার এই সিইটা সমান্তরাল হচ্ছে পিবি। তার মানে আমি বলতে পারি এই যে ব্লকটা আমি দেখতে পাচ্ছি এটা একটা সামান্তরিক। অনুরূপে স্বাভাবিক কারণে এটাও একটা সামান্তরিক হবে এই ব্লকটা। এবং অনুরূপে এরকমভাবে প্রমাণ করা যেতে পারে যে যে দুটো টুকরো পেলাম দুটোই হচ্ছে এখানে সামান্তরিক। তার মানে দেখানো যেতে পারে, যেহেতু আমরা জানি বিপরীত বাহুগুলো সমান্তরাল হলে সামান্তরিক হয়, আবার সামান্তরিক হলে বিপরীত বাহুগুলো কী হয় গো? সমান দৈর্ঘ্যের হয়। তাহলে বিসিএপি সামান্তরিক বলে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, বিসি আর পিএ।
আবার এইটা হচ্ছে সামান্তরিক, তার মানে কি হয়ে যাচ্ছে, বিসির সঙ্গে কে সমান হয়ে যাচ্ছে তখন এ আর। একবার বিসির সঙ্গে কে সমান হয়ে গেল, বিসির সঙ্গে একবার এ আর সমান হচ্ছে, আবার একবার বিসির সঙ্গে সমান হয়ে যাচ্ছে কে, পিএ। তার মানে আমি এখান থেকে সিদ্ধান্ত নিতেই পারি পিএ আর এ আর হচ্ছে সমান, অর্থাৎ এটা হচ্ছে পি আর বাহুর মধ্যবিন্দু। এইভাবে প্রমাণ করা যেতে পারে বিটা হচ্ছে পি কিউ বাহুর এবং সিটা হচ্ছে কিউ আর বাহুর মধ্যবিন্দু। বা কিন্তু খেয়াল করে দেখো, এই যে পি কিউ রয়েছে আর এসি রয়েছে, তাহলে বি বিন্দু থেকে আমি এসির ওপর যে লম্বটা এঁকেছি, বি বিন্দু থেকে এসির ওপর যে লম্বটা এঁকেছি সে একইভাবে পি কিউ এর ওপরেও লম্ব হবে। শুধু লম্বই হবে না, পি কিউ এর মধ্যবিন্দুতে অঙ্কিত লম্ব হয়েছে। তার মানে ছোট ত্রিভুজের ক্ষেত্রে বিটা শুধুমাত্র বিপরীত শীর্ষবিন্দু থেকে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্ব। কিন্তু পিকিউ আর ত্রিভুজটার কথা যদি ভাবি, তার ক্ষেত্রে কিন্তু এই বিটা হয়ে গেল বা ইবিটা কি হয়ে যাচ্ছে, পিকিউ বাহুর মধ্যবিন্দু বি এর ওপর অঙ্কিত লম্ব, তার মানে লম্ব সমদ্বিখণ্ডক হয়ে গেল। একইভাবে এটাও হচ্ছে আর কিউ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, আর এটা হয়ে গেল কি তোমার পি আর বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। আমরা তো আগের উপপাদ্যই করে এলাম না, লম্ব সমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু হবে, প্রমাণ হয়ে গেল লম্ব সমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু। আমরা আসছি পরের অংশে। পরের অংশে কি বলা হচ্ছে দেখো, এই যে ও বিন্দুটা নিয়ে আমরা কথা বললাম, এই ও বিন্দুটাকে এখন কি বলবো, এখানে যে তিনটে লম্ব ছেদ করেছে বললাম না, এটাকে লম্ব বিন্দু বলবো। আর ওই যে ছোট ত্রিভুজটা যেটা পাওয়া যাচ্ছে ডিইএফ, আগের পাতাটা একবার দেখি, ডিইএফ এদেরকে যদি যোগ করা যায়, ডিইএফ কোথায়, এটাকে বলা হচ্ছে কি পাদ ত্রিভুজ বলছে, ডিইএফকে যোগ করে, অর্থাৎ এরকমভাবে যে ত্রিভুজটা পাওয়া যাবে সেটাকে বলবো পাদ ত্রিভুজ বলা হবে। অর্থাৎ এই তিনটে বিন্দুকে যদি যোগ করা যায়, তো এই দুটো শব্দ মাথায় রাখবে। লম্ববিন্দু কাকে বলছে, প্রত্যেকটা সমবিন্দুর এই উপপাদ্যে আলাদা আলাদা নাম আছে। তো প্রথমটা ক্ষেত্রে কি পেলাম, পরিকেন্দ্র, পরিব্যাসার্ধ আর হচ্ছে পরিবৃত্ত। এখানে লম্ববিন্দু আর হচ্ছে পাদ ত্রিভুজ, এই দুটো বিষয় আমরা জানতে পারলাম। আসছি পরের অংশে। পরের অংশে কি বলা হচ্ছে দেখো, পরের অংশে হচ্ছে ওটা হচ্ছে একটা লম্ববিন্দু একটা ত্রিভুজের ক্ষেত্রে, ছবিতে দেওয়া আছে পাশে। তাহলে বিওসির মান যদি 80 ডিগ্রি হয়, তাহলে বিএসির পরিমাপ কত লিখতে হবে, অ্যাঙ্গেল বিএসিটা কত। বিওসির পরিমাপ দেওয়া আছে কত, 80 ডিগ্রি দেওয়া আছে। তো এখানে করা রয়েছে, নিজেরা ধাপে ধাপে যুক্তি দিয়ে বলবে, আমি আলাদা করে এটা বোঝাতে যাচ্ছি না, যেহেতু বইতে পুরোটাই বলে দেওয়া আছে। যুক্তি দিয়ে বলবে, যদি অসুবিধা হয় খেয়াল করবে, জিজ্ঞাসা করবে। আচ্ছা, আমি আসি এর পরেরটায়। তো তিনটে উপপাদ্য মোটের উপর আজকে বলা হবে। তো আমরা কি করব, দুটো বলেছি এখনো পর্যন্ত, এবার আমরা 3 নম্বর উপপাদ্যে যাব এবং এর মাধ্যমে আজকের ক্লাস বন্ধ হবে। তো দেখো কি বলা হচ্ছে, আমরা এবার দেখব ত্রিভুজের তিনটে যে কোণ হচ্ছে তিনটে শীর্ষবিন্দুতে, এই কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয়ের সমবিন্দু। তার মানে আমি কি করলাম, এরকম একটা যে কোনো ত্রিভুজ এঁকে প্রথমে আমি তাকে এই এবি বাহুটা আর এসি বাহুটা একে অপরের উপর চাপিয়ে দিলাম, এমনভাবে ভাঁজ করলাম। খেয়াল করে দেখো, এইভাবে যদি তুমি ভাঁজ করতে পারো, এবিটাকে মানে ওই পাতাটাকে ভাঁজ করলাম এ বিন্দুর মধ্য দিয়ে, যাতে এবিটা এসে পড়ে পুরোপুরি এসির ওপরে, সঙ্গে সঙ্গে তুমি যে রেখাটা পাবে ওই রেখাটাই হলো এ বিন্দুর অন্তঃসমদ্বিখণ্ডক রেখা। একইভাবে বি বিন্দুর অন্তঃসমদ্বিখণ্ডক, বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক রেখা এবং সি কোণের, বিন্দুর নয় সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক রেখা আমরা অঙ্কন করলাম। দেখা যাচ্ছে এই তিনটে অন্তঃসমদ্বিখণ্ডক পরস্পর একই বিন্দু দিয়ে গেছে, কিন্তু এটা তো কি হলো, বলছে এটা তো আমরা হাতে কলমে করলাম, জ্যামিতিক যুক্তি দিয়ে দেখাতে হবে। শুরু করার আগে বলি, এই বিন্দুটার নাম হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক বিন্দু। এটাকে কি বলা আছে, ভুল বললাম, এটাকে বলা হচ্ছে অন্তঃকেন্দ্র। কেন অন্তঃকেন্দ্র বলছে, বলছে আমরা একটু পরেই দেখতে পাবো, এই যে তিনটে অন্তঃসমদ্বিখণ্ডক পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, এটাকে কেন্দ্র করে নির্দিষ্ট মানের ব্যাসার্ধ নিয়ে, ব্যাসার্ধটা কেমন হবে উপপাদ্যটা করতে গেলে দেখতে পাবো। নির্দিষ্ট মানের ব্যাসার্ধ নিয়ে আমরা যদি বৃত্ত অঙ্কন করি,
সেই বৃত্ত কিন্তু তার পরিধিটা কি করে, ত্রিভুজের তিনটে বাহুকে টাচ করে যাবে শীর্ষবিন্দুকে না, আগের পুরো উল্টো, তার মানে আগে যা ছিল তার পুরো উল্টো পাচ্ছি, এরকম একটা ত্রিভুজ আমরা পাবো। তো এটাকে বলছে অন্তর্বৃত্ত বলবো। এই এই অঙ্কনগুলো আমাদের ক্লাস 10-এর সম্পাদ্যে আছে, অন্তর্বৃত্ত অঙ্কন, পরিবৃত্ত অঙ্কন। আর বলছে এই কেন্দ্রটাকে অন্তঃকেন্দ্র বলা হবে, এর ব্যাসার্ধকে অন্তর্ব্যাসার্ধ বলবো। তো আমরা আসি এর উপপাদ্যে সরাসরি চলে আসি। দেখো এর জন্য কি করা হয়েছে, দেখো প্রথম কি করেছি, এটা ঠিক প্রথম উপপাদ্যের মতো। তো আমি ধরে নিয়েছি যে তোমার বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে ও বি, এ কোণের সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক হচ্ছে ও সি, এইটা করে নিয়েছি। তো আমাকে দেখাতে হবে ও এর সঙ্গে এ বিন্দুটা যোগ করে দিয়ে যে রেখাটা পেলাম, ও এটা হচ্ছে এই এ কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে আমি তো যোগ করেই রেখেছি এবং ও এটা গেছে বাকি দুজনের ছেদবিন্দুর মধ্য দিয়ে যাচ্ছে, তাহলেই প্রমাণ হয়ে যাবে কি এটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডকত্রয় সমবিন্দু। তার মানে আমি শুধু ধরলাম নাকি, আমি তিনজনের মধ্যে যে কোনো দুজনকে ধরেছি ও বিন্দু দিয়ে গেছে এবং তারা অন্তঃসমদ্বিখণ্ডক, আর ধরিনি তৃতীয়টাকে ওই ছেদবিন্দুর সঙ্গে যোগ করে দিয়েছি, ধরিনি যে ওটা অন্তঃসমদ্বিখণ্ডক। আমাকে প্রমাণ করতে হবে জ্যামিতিক সম্পর্কের সাহায্যে এই দুটো কোণ হচ্ছে সমান। ব্যাস, তাহলেই হয়ে গেল। দেখা যাক কী করে করা যায়। প্রথমে আমরা এই উদ্দেশ্যে যা করব সেটা হলো, এই যে বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এবং সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক একে অপরকে ও বিন্দুতে ছেদ করেছে, এই ও বিন্দু থেকে এবি, বিসি এবং সি এর ওপর তিনটে লম্ব অঙ্কন করলাম, যথাক্রমে ওপি, ও কিউ এবং ও আর, তিনটে লম্ব অঙ্কন করা হলো। তার মানে ওপিটা হলো লম্ব, ও কিউটা লম্ব এবং ও আরটা হলো লম্ব। আমি এখানে দুটো ত্রিভুজ ধরলাম, 1 নাম্বার ত্রিভুজ, 2 নাম্বার ত্রিভুজ। তাহলে যদি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখি, আমি প্রথম সর্বসম প্রমাণ করব, এটা আমার বক্তব্য। তাহলে প্রথম কি বলতে পারি, পিবিও এই কোণের মানের সঙ্গে কি হয়ে যাবে, কিউবিও। কেন সমান হবে যুক্তি দিয়ে ভাবো, কিউবিও প্রদত্ত শর্তে, মানে অঙ্কন প্রদত্ত শর্তেই বলা আছে আমাদের ওবিটা হলো বি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে যে দুটো কোণের টুকরো তৈরি হলো তারা অবশ্যই সমান মানের। এবার দ্বিতীয়টা কি হয়ে যাচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে ওবিটা হচ্ছে দুজনের মধ্যে সাধারণ বাহু, তাহলে ওবিটা হলো সাধারণ। এবং 3 নাম্বার কি হয়ে যাচ্ছে, দেখো 3 নাম্বার হয়ে যাচ্ছে আর একটা করে কোণ সমান হয়ে যাচ্ছে, কোনটা, অ্যাঙ্গেল বিপিও, এই অ্যাঙ্গেলটার মান যা হবে, অ্যাঙ্গেল বিকিউও এই অ্যাঙ্গেলটার মানও তাই হবে, এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান কত হবে, 90 ডিগ্রি। প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান হবে 90 ডিগ্রি। তাহলে এই দুটো এখানে পুরো সমান হয়ে গেলে এদের প্রত্যেকের মান হচ্ছে 90 ডিগ্রি। আমরা প্রমাণ করতে পারবো এই ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। এবার কেউ যদি চায় যে এই দুটো কোণ সমান বলে, তাহলে এই দুটো কোণ সমান হবে, সেক্ষেত্রে তোমার এখানে শর্ত পাল্টে যাবে, অ্যাঙ্গেল এ এস এ, আর এখানে যেটা করা হয়েছে এ এ এস, এই দিয়ে করা হয়েছে। তাহলে প্রমাণ হয়ে গেলে এই ত্রিভুজ দুটো সর্বসম। যদি প্রমাণ হয়ে যায় তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি কি, ওপির সঙ্গে ও কিউ সমান। অনুরূপে যদি এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করি তাহলে আমি কি বলতে পারবো, তাহলে বলা যাবে ও কিউ, ওটা করে দেখাতে হয় না, বলে দিলেই হয়ে যাবে, ও কিউ এর সঙ্গে ও কিউ সঙ্গে ও আর সমান, অর্থাৎ ওপি সমান ও কিউ সমান ও আর হয়ে গেল। চলে এসো শেষ দুটো ত্রিভুজে, অর্থাৎ এটার সঙ্গে এটা, এদের মধ্যে এখন কি কি সমান, 1 নাম্বার হচ্ছে ওপির সঙ্গে ও আর সমান 1 নাম্বার, 2 নাম্বার শর্ত কি, ও এটা সাধারণ, আর 3 নাম্বার শর্ত কি, অ্যাঙ্গেল এপিও সমান হয়ে যাচ্ছে কি, সমান অ্যাঙ্গেল এপিওর মান সমান হচ্ছে অ্যাঙ্গেল ও আর এর মান। তাহলে দুটোর মানই হচ্ছে 90 ডিগ্রি। অনায়াসে প্রমাণ হয়ে গেল ত্রিভুজ দুটো হচ্ছে সর্বসম। তাই যদি হয় তাহলে আমি বলতে পারি কি, তাহলে বলতেই পারি এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে অনুরূপ। এবার যেহেতু এই অনুরূপ কোণ, তার মানে এরা সমান কোণ, বেশ প্রমাণ করে দিতে পারি যে এই দুটো ত্রিভুজ হচ্ছে, কেন এই দুটো কোণই কেন সমান, ওপির বিপরীতে কে আছে, এই এপিএও কোণটা, অর্থাৎ এই কোণটা, আবার ও আর এর বিপরীতে আছে এইটা, বাহু দুটো সমান বলে এই কোণ দুটো সমান হবে। তাহলে প্রমাণ হয়ে গেল ও এটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক।
তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার উপপাদ্য আজকে ছিল। এবার আমরা এই যে তিনটে অন্তঃসমদ্বিখণ্ডক রেখা পরস্পরকে ছেদ করেছে, সেই ছেদবিন্দুটার নাম দেওয়া হলো অন্তর্ব্যাসার্ধ। এবং যে তিনটে লম্ব পেয়েছিলাম, অন্তর্ব্যাসার্ধ নয়, সরি, অন্তর্কেন্দ্র। এই অন্তঃকেন্দ্র থেকে তিনটে বাহুর ওপর লম্বের দৈর্ঘ্য পুরোপুরি সমান। এর যে কোনো একটাকে কেন্দ্র করে যদি তুমি একটা বৃত্ত করো, দেখবে সেটা ত্রিভুজের ভেতরে রয়েছে, তাই এটার নাম অন্তর্বৃত্ত এবং তা ত্রিভুজের তিনটে পরিধিকে স্পর্শ করে যাবে। যে কোনো ধরনের ত্রিভুজের ক্ষেত্রে এই কথাগুলো সত্য। তো এই হলো আমাদের 3 নাম্বার উপপাদ্য সংক্রান্ত যা যা বলা হয়েছে। তো আজকে এই পর্যন্তই রাখবো। এর পরের দিন আমরা আগামী বুধবার এর পরের অংশটা করব। এই যে তিনটে উপপাদ্য করলাম, এর দু একটা মান বসানোর অঙ্ক দেখলাম, এই তিনটে উপপাদ্যের মধ্য থেকে একটা কি দুটো আমি বুধবার করতে দেবো। তাহলে রাখি আজকে।